ভর্তি পরীক্ষা 1 ঘন্টা বা 2 ঘন্টা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাই একটু জানাবা আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমার মনে হয় আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে। তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবা। তো যারা যারা আছো সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের জিএসটি স্পেশাল তোমাদের ফিজিক্স যে ম্যারাথন ক্লাস হওয়ার কথা সেই ক্লাসটা আজকে আমি নিব। তো তোমাদের ক্লাসে আজকের ক্লাসটা একটু লম্বা হবে, ম্যারাথন ক্লাস যেহেতু নাম। আর একটা ক্লাসে চেষ্টা করবো তোমাদের জিএসটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এবং ইম্পর্টেন্ট টপিক বা কনসেপ্ট যাই বলো সবগুলো আজকে একটা ক্লাসে শেষ করে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? আর ক্লাস শুরু করার আগে আমি ইনিশিয়াল কিছু কথাবার্তা বলবো, তার আগে আমি তোমাদের ফ্রেন্ডদের জন্য একটু অপেক্ষা করি। যারা ক্লাসে জয়েন করতে চায় তাদেরকে সবাইকে একটু মেনশন দিয়ে দিবা, যাতে ক্লাসে জয়েন করে আমি শুরু করার পর যেন তারা কোনো কিছু মিস না করে, ঠিক আছে? কারণ লম্বা ক্লাস মিস করে ফেললে দেখা যাবে যে এই ক্লাসটা পরে করার আর কোনো সুযোগ হবে না, ঠিক আছে? আচ্ছা, অনেকেই সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, অবশ্যই দোয়া করব। ওকে, হ্যাঁ ভাইয়ারা, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, আমি আমার কথাবার্তা যা বলার বলি। দেখো, আজকে তোমরা খুব সম্ভবত ম্যারাথন ক্লাস এটাই প্রথম, তাই না? তো ক্লাস যেহেতু করবা, আমার তোমাদের জন্য কিছু উপদেশ থাকবে। উপদেশটা কেমন? যে তোমার সামনে সময় খুবই কম, তাই না? তো যেহেতু সবকিছু একবারে প্রিপারেশন নেওয়ার মতো সময় তুমি পাবা না, যে প্রত্যেকটা বই তুমি ধরে ধরে এখন পড়বা। তো তোমার জন্য এই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। যে একটা ক্লাস করলে, একটা ক্লাসের ধরো তোমরা হয়তো সেইভাবে অ্যানালাইসিস এখনো করো নাই, কিন্তু আমাদের কিন্তু অ্যানালাইসিস করা আছে যে কোন জায়গা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বা আমরা কোনগুলা করালে সেখান থেকে সরাসরি কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে, বা যেই টাইপগুলা থেকে অবশ্যই কোশ্চেন কমন আসবে সেগুলো কিন্তু ক্লাসে করাবো। তো তার জন্য অবশ্যই ক্লাসগুলো তো অবশ্যই করবা ঠিক মতো। সামনে আজকে ফিজিক্স হচ্ছে, সামনে হয়তো অন্যান্য চ্যাপ্টারগুলো, অন্যান্য বইয়ের ক্লাস হবে। তো এখন ক্লাস করার আগে তোমাদের মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে। অনেকেই আমরা এই যে লাস্ট সময় এসে অনেকেই বলবে যে ভাইয়া আজকের আপনার ক্লাস করলে কি এটা এনাফ হবে, নাকি এরপরে কি আরো পড়তে হবে, নাকি পড়তে হবে না? অনেক কোশ্চেন করবা তুমি, আমি জানি। তো তার জন্য আমি আগে থেকেই একটা কথা বলে নিচ্ছি যে তুমি যখন
আমার ক্লাস করতেছো, আমার ক্লাস করতে আসছো, অর্থাৎ তুমি এটা মন থেকে তোমার ধরে নিতে হবে যে আমি যা বলি তোমাকে হচ্ছে একদম 100% সেটা হচ্ছে বিলিভ করতে হবে, 100% ট্রাস্ট আমার উপর থাকতে হবে। আমি যা পড়াবো সেটা হচ্ছে মানে যা বলবো সেটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে? যদি তোমার মনে সামান্যতম মানে খুঁতখুঁতানি থাকে যে ভাইয়া এটা বললো, এটা কি আদৌ আসবে কিনা, হ্যাঁ ভাইয়া তো অনেক কিছুই বলবে, সবকিছুই কি মানতে হবে, ভাইয়া তোমার ওই সময়টা নাই জাজ করার, ঠিক আছে? তো আমি বলবো যে আমি যা বলি তুমি যদি একদম 100% ট্রাস্ট আমার উপরে রেখে ক্লাসটা করো তাহলে তোমার জন্য ক্লাসটা ফলপ্রসূ হবে। আর যদি এরকম হয় না ক্লাস করাইতেছে ভাইয়া করি দেখি যেটা ভাল লাগবে সেটা নিব, না হলে নিব না, এরকম হইলে দেখবা যে তোমার ক্লাসের পরে ক্লাস শেষে তোমার ওই মানে প্রাপ্তির খাতাটা মানে ফুলফিল হবে না, ঠিক আছে? তো এই জন্য আমি আবারও বলতেছি যে ক্লাস যেহেতু করতে আসছো আমি যা বলবো অবশ্যই সেগুলা নোট করবা। আমার প্রত্যেকটা ক্লাস, আমার ক্লাসের প্রত্যেকটা কথা তোমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা আমি যদি গল্প করি সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে। প্রথম থেকে তুমি এখন ক্লাস করলা, পরে হচ্ছে 1-1.5 ঘন্টা চলে গেল বা 2 ঘন্টার পরে তুমি আর ক্লাস করলা না, তুমি বিশ্বাস করো তোমার কাছে এত সময় নাই, তো যে কারণে তুমি এই ক্লাসটা, আজকের ক্লাসটা যদি অর্ধেক করে চলে যাও এই ক্লাসটা জীবনও করা হবে না, ঠিক আছে? আগামী 10 দিনে করা হবে না, ঠিক আছে? এটা আমি হচ্ছে তোমাকে হচ্ছে এক নিশ্চয়তা দিতে পারি। এই জন্য ক্লাস যেহেতু করতে আসছো একদম শেষ পর্যন্ত শেষ করে যাবা, ঠিক আছে? যেহেতু তোমার কাছে সময় নাই, একটা ক্লাস করবা, একটা ক্লাসের মাধ্যমে যেন তোমার ফিজিক্সের 25টা মার্কের মধ্যে, ঠিক আছে, একটা ক্লাস থেকে যেন তোমার 20টা মার্ক তুমি হচ্ছে সরাসরি কমন পাও, অথবা হচ্ছে এই টপিক থেকে বা আমি যেসব কনসেপ্ট আজকে পড়াবো সেখান থেকে যেন হুবহু কমন আসে, ঠিক আছে? অবশ্যই আমি বলবো না যে কোশ্চেন সরাসরি কমন পড়বে, তবে হ্যাঁ টাইপ কমন পড়বে, এটা হচ্ছে তুমি বিশ্বাস রাখতে পারো। তো ওই বিশ্বাসটা রেখে আছে ক্লাসটা করবা যে ভাইয়া যা পড়াচ্ছে এগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? আমার কথা কি সবার জন্য ক্লিয়ার? শব্দ হচ্ছে, কথা ফেটে যাচ্ছে। আচ্ছা এখন একটু জানাও তো দেখি, এখন এখন কি শব্দের কোনো সমস্যা আছে? ভাইয়া ক্যালকুলেশনের প্রবলেম হয়। ভাইয়া দেখো তুমি ক্যালকুলেশনে যেহেতু প্রবলেম আছে, তোমার মানে কাজ হচ্ছে এই 10 দিনে তুমি যত পারো ম্যাথ সলভ করো, আর হচ্ছে যত ক্যালকুলেশন আছে সেগুলো হাতে করার ট্রাই করো, আস্তে আস্তে হয়ে যাবে। আর তুমি যদি চাও যে আমি 10 দিনের মধ্যে হাতে ক্যালকুলেশন শিখে একদম বস হয়ে যাব, এটা সম্ভব না, ঠিক আছে? বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের মানে বিকল্প কোনো পথ হচ্ছে বেছে নিতে হবে, ঠিক আছে? আর যদি এরকম মনে করো না 10 দিন কেন, আমি 2 দিনে হচ্ছে হাতে ক্যালকুলেশন শেষ করে ফেলবো 2টা ক্লাস করে, অসম্ভব, এটা সম্ভব না, ঠিক আছে? এটা হচ্ছে একটা অধ্যবসায়ের বিষয়। তুমি কত দিন ধরে তুমি এটা প্র্যাকটিস করতেছো সেটার উপর নির্ভর করে তুমি হাতে ক্যালকুলেশন কত ভালো পারবা, ঠিক আছে? তো ওইটা যেহেতু আগে থেকে তোমার করা নাই, বা যাদের এই ব্যাপারে প্রবলেম আছে, ধরে নাও যে এই ব্যাপারে প্রবলেম আছে, এই টাইপ প্রবলেম আসলে তুমি করতে পারবা না, সমস্যা নাই। যদি পারো সেটা তোমার জন্য গুড লাক, আর যদি না পারো সেটা হচ্ছে আগে থেকেই মাথা থেকে ঝেড়ে ফেলো। যেগুলা ক্যালকুলেশন ইজি থাকবে সেগুলো তো করতে পারবা, তাই না? আমি ধরে নিচ্ছি যে তোমার হাতে ক্যালকুলেশনের সমস্যা, যেগুলো ক্যালকুলেশনের সমস্যা নাই সেগুলো তো করতে পারবা, তাই না? আর বিশ্বাস করো তোমার 25টা কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 7 থেকে 8টা থাকবে জ্ঞানমূলকের মতো, যেগুলো মুখস্থ করে আসার কথা। এগুলো যদি না পারো তাহলে হচ্ছে ভাই আমার কিছু করার নাই, তোমার নিজেরও কিছু করার নাই, এটা তোমার প্রস্তুতির অভাব। আর যদি আর বাকি কোশ্চেন গুলার মধ্যে দেখা যাবে বেশিরভাগই থাকবে হচ্ছে অ্যানালিটিক্যাল মূলক বা বিভিন্ন সূত্র থেকে দিবে, এবং সূত্র অ্যানালাইসিস করে কিন্তু কোশ্চেন অ্যান্সার করা খুবই ইজি, যারা হচ্ছে আমরা বিভিন্ন সূত্র জানি, ঠিক আছে? তাই আমাদের কাজ হচ্ছে যেগুলো সহজ সেগুলো ভালো মতো অ্যান্সার করা, ঠিক আছে? পরীক্ষার গাইডলাইন সহ আমি দিচ্ছি যে যেগুলো সহজ সেগুলো পারতে হবে ভাই, ঠিক আছে? কঠিন গুলা তুমি পারলা না, ক্যালকুলেশন একটু কঠিন, দশমিকের ক্যালকুলেশন দিয়ে দিছে, তুমি পারবে না, তোমার মতো 1000 জন পারবে না, ঠিক আছে? কিন্তু তুমি একটা সহজটা মিস করলে সেটা অন্য কেউ কিন্তু সেটা মিস করবে না, শুধুমাত্র তুমি ভুল করে আসছো, তো একটা মার্কের জন্য তোমার পজিশন অনেক পিছিয়ে যাবে। আচ্ছা আমার মনে হয় ক্লাসটা শুরু করা উচিত। আমি হচ্ছে পড়ানো শুরু করব, অনেক বক বক করছি। ওকে আচ্ছা, সবকিছু ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাবা, আমি হচ্ছে একদম হ্যাঁ অবশ্যই ফার্স্ট পড়াবো, এবং চেষ্টা করব তোমাদের একটা ক্লাসে আজকে শেষ করে দিব, ঠিক আছে? যেভাবেই হোক। আর আরেকটা বিষয়, আজকের ক্লাস একটা ক্লাসে ফুল বই পড়ানো মানে তুমি অবশ্যই বুঝতেছো যে আমি সবকিছু পড়াবো না, ঠিক আছে? সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস করাবো। প্রথমে আমি একটা ম্যাথ লিখবো, সেই ম্যাথের
ম্যাথ সলভ করতে গিয়ে যেই আমাদের ইয়াগুলা লাগে, কি বলে, কনসেপ্ট যেগুলো লাগে, সেই কনসেপ্টগুলো আমরা ক্লাসে শিখিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আগাবো। তার জন্য আমরা প্রথমে কোশ্চেন দিব, তোমরা পারলে সাথে সাথে অ্যান্সার করবা, আর যদি না পারো আমি আসি। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে শুরু করব। হ্যাঁ, শুরু করে দিব। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ করাবো। দেখো, আমাদের ফার্স্ট যে আমরা ইয়া করব সেটা হচ্ছে ভেক্টর থেকে। দেখো, আমি এই চ্যাপ্টারের কি কি জিনিস ইম্পর্টেন্ট একটু বলে দিচ্ছি। না, আমার মনে হয় তোমাদের হচ্ছে সাজেশন ক্লাসে এগুলো সব বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি আর এগুলো রিপিট করব না। আমরা তো সরাসরি শুরু করি যে এই চ্যাপ্টারের ডট গুণনের একটা ডট গুণন থেকে হচ্ছে ম্যাথ আসে এবং ক্রস গুণন থেকে প্রচুর ম্যাথ আসে। তো এগুলো একটু বেশি ইয়া করে করতে হবে, গুরুত্ব দিয়ে সলভ করতে হবে। আচ্ছা, দেখো, y প্লাস 2j প্লাস k এবং একটা b ভেক্টর আছে। b ভেক্টরটা হচ্ছে 6 minus 3 plus 2 6। আচ্ছা, এ আর বি দুইটা ভেক্টর হচ্ছে তোমাদের দেওয়া আছে। বলতেছে বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত? ঠিক আছে, এই কোশ্চেনের অপশন দেওয়া আছে 8/7, 8/3, 3/8 এবং ডি নাম্বার অপশন আছে 7/8। আচ্ছা, যারা এটার অ্যান্সার পারো হচ্ছে তারা একদম সাথে সাথে অ্যান্সারটা করে দেবা। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন। ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ করা উচিত? এই কোন পাপি বান্দা বলছিস 1 ঘন্টার মধ্যে শেষ করেন? সবগুলা অধ্যায়ের নাম যদি বলি আর টপিক যদি বলি 1 ঘন্টা তো এরপরেও শেষ হবে না। আচ্ছা, এটার অ্যান্সার যারা পারো দাও। ঠিক আছে, যদি পারো আমি তোমাদের জন্য হচ্ছে একদম আচ্ছা, অনেকে হচ্ছে 8/7 অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, দেখো, আমরা হচ্ছে এই কোশ্চেনগুলোর সলভ আমরা কিভাবে করব। এটার জন্য এই যে যখন দেখবে লম্ব বিক্ষেপ আছে, ঠিক আছে, বি বরাবর এ লম্ব বিক্ষেপ, এই টাইপের ম্যাথ আসলে আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে ডট গুণনের সূত্রে। তো ডট গুণনের সূত্র আমরা জানি এ ডট বি ইকুয়াল কি হবে? এ বি কস থিটা। এখান থেকে আমরা কিন্তু এইভাবে যেতে পারি যে এই যে এ বি কস থিটা আমরা জানি যার লম্ব বিক্ষেপ তার কিন্তু কস থিটা, তাই না? তো এখানে বলছে কি এ এর লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ? এ এরটা। তো যারটা তারটা আমাদের রাখতে হবে। তো এর লম্ব বিক্ষেপ যেহেতু আমি এখানে এ কস থিটাটা রেখে দেব। ঠিক আছে, অর্থাৎ আমি লিখে দিলাম কি এ কস থিটা। এ কস থিটা রাখলাম, এটাই হচ্ছে এর লম্ব বিক্ষেপ। তাহলে বাকিটা তো আমার দরকার নাই। বিটা আমি কি করবো? এপাশে এসে ভাগ দিয়ে দেবো।
ভাগ দিয়ে দিলে কি হবে, এ ডট বি ভাগ কি হবে, বি হবে। তো বিটা কি আসলে বি এর মান, তাই না? তো এখন হচ্ছে এ ডট বি করি আমরা। দেখো এ ডট বি করলে কি হয়, 2 6 দুগুণে, আচ্ছা এখানে করি, 6 দুগুণে 12, 2 3 মাইনাস 6 প্লাস 2 1 প্লাস 2 কত হচ্ছে 8। আর বি এর মান কত, বি এর মান হবে হচ্ছে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটার মান কত আসে, 36, 3 3 9, 45 আর 4 কত 49, 49 অর্থাৎ 7। অর্থাৎ আমি পেয়ে গেছি এই যে এ ডট বি এর মান কত 8, বি এর মান কত 7, তার মানে অ্যান্সার হচ্ছে 8/7। 8/7 কোথায় আছে, এ নাম্বার অপশন। তো এই টাইপের কোশ্চেন যেখানেই আসুক না কেন, তোমার দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে আমাকে বলছে কার লম্ব বিক্ষেপ, তো তার জন্য যে এই যে ধরো এর লম্ব বিক্ষেপ বলে এ cos θ রাখবো, বি এর লম্ব বিক্ষেপ বলে বি cos θ রাখবো, বাকিগুলা এই পাশে, ঠিক আছে? এরপরে জাস্ট তুমি সাধারণ নিয়মে ম্যাথটা করে ফেলবা। এই জিনিসটা বুঝছো সবাই? একজন বলছে হ্যাঁ ভাই এত ভেঙে করানোর দরকার নেই। ওকে, হ্যাঁ ঠিক বলছো অবশ্য। আমি জাস্ট না আসলে হুট করে এত স্পিডে শুরু করা যায় না, বুঝছো? আমি আস্তে আস্তে দেখবা, আস্তে আস্তে স্পিড বাড়বে, প্যারা নাই, ঠিক আছে? তো এটা যেহেতু হয়ে গেল, আচ্ছা তো এই টাইপের ডট গুণনের কোশ্চেন হয়। আবার আচ্ছা দুই নাম্বার কোশ্চেন হচ্ছে এ দুইটি ভেক্টর এর মান তাদের লব্ধির সমান হলে একটি ভেক্টর ও লব্ধির মধ্যবর্তী কোণ কত? জানো মধ্যবর্তী কোণ কত? 30, 60, 90, 120। এটার অ্যান্সার কত হবে? 120, 120, 120। হ্যাঁ এই যে দিতে থাকো তোমরা অ্যান্সার। তোমাদের জন্য সারপ্রাইজ হচ্ছে, আমি সারপ্রাইজটা দিয়ে দিচ্ছি। দেখো এই টাইপের কোশ্চেন আমি খুব ভালো করে জানতাম যে তোমরা হচ্ছে এই ফাঁদে পা দিবা। আমি বলছি দুইটি ভেক্টরের মান তাদের লব্ধির মান সমান, ঠিক আছে? ভালো কথা যে পি কিউ আর সবাই সমান। সবাই সমান হলে এটা আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু দেখো কোশ্চেনে কিন্তু এটা চায় নাই। কোশ্চেনে বলছে একটি ভেক্টর ও লব্ধির মধ্যবর্তী কোণ। তার মানে আমার যদি দুইটা ভেক্টর, আচ্ছা আমার দুইটা ভেক্টর তো এইভাবে কাজ করতেছে, লব্ধি হচ্ছে মাঝখান দিয়ে। হ্যাঁ আমি বলছি যে এইটা পি, এটা কিউ, এটা হচ্ছে আর। আমি বলছি পি আর আর এর মধ্যবর্তী কোণ কত? তো পুরোটা যদি 120 হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। ফাঁদে পা দিছো না? অনেকে এই ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলছো, ঠিক আছে? দুইটি ভেক্টরের মধ্যবর্তী হইলে সেক্ষেত্রে আমার 120 হইতো, কিন্তু যদি একটা লব্ধি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় সেক্ষেত্রে হবে কত? 60 ডিগ্রি, ঠিক আছে? এই ভুলটা কইরো না, ঠিক আছে? আচ্ছা এরপরে একটি নদীতে
নদীর স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড। নৌকার বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। কত কোণে নৌকা চালালে সোজা অপর পারে পৌঁছাবে? এটার অ্যান্সার কত হবে? 120, 120, 120। আচ্ছা, হ্যাঁ। তো এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের সূত্র কি? আমরা জানি, আমরা যখন এই যে আলফা বের করতে হবে, যে কত কোণে নৌকা চালাইতে হবে, আলফার মান, আলফার সূত্র কি? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাই না? তো এখানে ভি এর মান কত? আমাদের নৌকার বেগটা হচ্ছে ভি এর, তার মানে হচ্ছে 20, তার মানে cos ইনভার্স, নিচে হচ্ছে মাইনাস 20, আর উপরে কত? উপরে হচ্ছে 10, তার মানে ভাগ করলে হয় নিচে 2, উপরে 1, তার মানে বলতে পারি cos ইনভার্স কত? মাইনাস হাফ। তো cos ইনভার্স হাফের মান হচ্ছে 60, কিন্তু cos ইনভার্স মাইনাস হাফ হলে সেটা হয়ে যাবে কত? 120 ডিগ্রি। তো এটা আশা করি সবাই জানো, ঠিক আছে? তো এটার পাশাপাশি আরো কয়েকটা সূত্র আমাদের জানতে হবে, এগুলো একটু লিখে নাও। যে যদি আচ্ছা সোজাসুজি পার হতে সোজাসুজি না, সরি, ক্ষুদ্রতম পথে পার হইতে আমাদের আলফার মান কত হবে? সরি, ক্ষুদ্রতম সময়ে, তাহলে এই আলফাটা হয়ে যাবে কত? 90। আর আমার যদি হচ্ছে ইয়া বের করতে হয়, লব্ধির মানটা, লব্ধি বেগ যদি বের করতে হয়, লব্ধি বেগ যখন বের করব দুইটার ক্ষেত্রে দুইটা হবে। এই পাশে এটার ক্ষেত্রে হবে হচ্ছে লব্ধি বেগ W ইকুয়াল রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর এটার ক্ষেত্রে যখন আমি, অবশ্যই এটা হচ্ছে সোজাসুজি, আর এটা হচ্ছে মিনিমাম টাইম। তো এটার ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ হবে কত? রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এই সূত্র দিয়ে করে ফেলবা। নদী নৌকার ম্যাথ এর বাইরে কোনো কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা টাইপের ম্যাথ হইতে পারে, ওকে। এরপরে দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 3j মাইনাস পি কে, আর বি ভেক্টর দেওয়া আছে 3i minus 2i minus 3j minus 2k, ঠিক আছে? বলতেছে যে পি এর মান কত হলে এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। ধরো তোমার কাছে অপশন দেওয়া
-2 2 1 -1। এটার অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার জানতে চাই। পি এর মান কত হবে? আরে জোস জোস পোলাপান, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ। এটার অ্যান্সার হবে -2। এটা কিভাবে করব? এই টাইপের ম্যাথ যখন দেখবা বলবে যে দুইটা ভেক্টর কখন সমান্তরাল কখন লম্ব হবে, তো সমান্তরাল হওয়ার শর্ত এটা কি আমাদের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এই যে দুইটার যে সহগগুলার অনুপাত, কি সহগের অনুপাত সমান হবে এই যে 2/-2 2/-2 ইকুয়াল কি হবে 3/-3 হবে। তো এইখানে কি আছে? -p আছে, এখানে কত আছে? -2 হবে। তো এই যে এই অনুপাতটা হবে কি সমান হবে আয়ের সাথে যে অনুপাত, আয়ের সাথে যে সহগগুলো আছে সেগুলো অনুপাত সবসময় সমান হবে। তো এইখান থেকে যদি আমি সলভ করি তাহলে দেখবা যে পি এর মানটা আসবে তোমার -2, ঠিক আছে। আর যদি বলে লম্ব হলে শর্ত কি? আমরা সবাই জানি যে লম্ব হলে শর্ত হচ্ছে ডট গুণ কি হবে? ডট গুণ 0 হবে, ঠিক আছে। হ্যাঁ ফারদিন, ঠিক বলছো। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো যে সমান্তরাল হইলে অনুপাত বের করতে হবে, আর হচ্ছে লম্ব হলে যদি লম্বর শর্ত চায় সেক্ষেত্রে কি করতে হবে? ডট গুণ বের করে সমান সমান চিহ্ন দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে। আশা করি ডট গুণের ম্যাথ দিলে পারবা, আমার নতুন করে করাইতে হবে না, এগুলো সবাই পারি আমরা। আর আরেকটা আসে, এটা হচ্ছে ওই যে তোমাদের কোনটা ভেক্টর রাশি কোনটা ভেক্টর রাশি নয়, এটা হচ্ছে আসে, আর তো খুবই পপুলার, তাই না? তো জাস্ট একটা ছন্দ মনে রাখো, না ছন্দ আমি ওই ভেজালে যাচ্ছি না এখন। ছন্দটা হচ্ছে লিখে দিচ্ছি, জাস্ট ভেক্টর রাশির ছন্দ। ভেক্টর রাশি এখান থেকে এই যে যা যা পড়াইলাম না এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন পাবা তুমি পরীক্ষায় ভেক্টর থেকে, ঠিক আছে। দুইটাও পাইতে পারো। ছন্দটা হচ্ছে ভবে সব তরুণীরই টক দই প্রবল প্রিয়। এখানে কোনটা দিয়ে কি বুঝায় লিখে নাও। এই যে ভবে দিয়ে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে কি বেগ, সতে হচ্ছে সরণ, আর হচ্ছে সান্দ্র বল বা সান্দ্রতা, এই বতে হচ্ছে বল। তরুণ থেকে আসে হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে টকতে আসে হচ্ছে টর্ক, দতে হচ্ছে, এটা মনে রাখবে, এটা পরীক্ষার হলে দিয়ে দেয় যে কোনটি ভেক্টর রাশি নয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দৈর্ঘ্য একটা দিয়ে দেয়। তো দৈর্ঘ্য কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? স্কেলার রাশি। কিন্তু একটা দৈর্ঘ্য তোমরা সবাই জানো যে যদি সেটা চৌম্বক দৈর্ঘ্য হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টর রাশি হবে, ঠিক আছে। একমাত্র পৃথিবীর একমাত্র দৈর্ঘ্য যেটা হচ্ছে ভেক্টর রাশি। প্রবল থেকে আসে কি প্রাবল্য, যে কোনো প্রকার প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। প্রিতে হচ্ছে এটা হচ্ছে পৃষ্ঠটান একটা ভেক্টর রাশি। ওতে হচ্ছে ওজন, আরো দু একটা জিনিস আছে, যেমন হচ্ছে ভ্রামক।
তো যে কোনো প্রকার ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু একমাত্র জড়তার ভ্রামক যেটা সেটা হচ্ছে স্কেলার। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখলে হবে, এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি, এর বাইরে যা থাকবে সব হচ্ছে স্কেলার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড, এখন ঝামেলাটা হয়েছে কি, ব্যাকগ্রাউন্ড যদি আমি এখন চেঞ্জ করি তাহলে হচ্ছে আমি যা যা লিখছিলাম একটাও থাকবে না। ঠিক আছে, আচ্ছা প্যারা নাই, তোমাদের জন্য আমি চেঞ্জ করতে পারি, করব, ব্লু দিব, প্যারা নাই। ভেক্টর রিলেটেড যা ছিল এখানে শেষ। আচ্ছা, আমাদের ভেক্টর শেষ করতে কত লাগলো? ওকে ওকে, চেঞ্জ করতেছি। আচ্ছা, চৌম্বকেরটা কি বললাম? চৌম্বক হচ্ছে যে সকল প্রকার দৈর্ঘ্য হচ্ছে স্কেলার রাশি, আমরা তো জানি যে কোনো প্রকার দৈর্ঘ্য কি স্কেলার, কিন্তু চৌম্বক দৈর্ঘ্য হইলে সেটা হবে কি ভেক্টর রাশি। এই যে আমি ভেক্টর রাশির ছন্দ এটা, তো চৌম্বক দৈর্ঘ্য হইলে ভেক্টর রাশি হবে। ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, আমি হচ্ছে এটা চেঞ্জ করে দিচ্ছি। তো যারা যারা উঠাও নাই উঠাই নিও, আমি এরপরে কিন্তু এই স্লাইডার ব্যাক পাবা না। ঠিক আছে, এই এখন কি ক্লিয়ার দেখা যায়? দেখো তো, এখন কি ক্লিয়ার? জানাও সবাই। ওকে, এখন ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা পড়ে ফেলছি। এখান থেকে আমি আশা করি একটা কোশ্চেন তো অবশ্যই পাবা, দুইটাও পাইতে পারো। তোমার জন্য বোনাস একটা ইয়ে আছে, এই ছাতা ধরার কিছু ম্যাথ আসে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি হচ্ছে বোনাস একটা ইয়া দিচ্ছি। মনে রাখবা, ছাতা ধরার ম্যাথে যদি বলে ছাতা ধরতে হবে, তো সবসময় ছাতা ধরার ম্যাথে সূত্র হচ্ছে tan ইনভার্স, নিচে এই যে থিটাটা যার বরাবর ছাতা ধরবো আর উপরে হচ্ছে অন্যটা। এখন আমি এটা কি বুঝাইলাম? ঠিক আছে, যদি বলে যে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, তো উলম্বের সাথে কে থাকে? বৃষ্টি কি উলম্ব বরাবর পড়ে না? তো সেক্ষেত্রে বৃষ্টির বেগ দিবা কোথায়? নিচে। আর তোমার নিজের যে বেগ আছে সেটা কোথায় যাবে? উপরে যাবে। আর যদি বলে যে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, তো আনুভূমিক বরাবর কে চলতেছে? তুমি চলতেছো, সেক্ষেত্রে নিচে কোনটা দিবা? তোমারটা। আর বৃষ্টিরটা তাহলে কোথায় যাবে? উপরেরটা। তো এই বেগের এই ঝামেলাটা মাথায় রাখলেই তোমার হচ্ছে মানে এই কোনটা উপরে দিবা কোনটা নিচে দিবা সূত্র নিয়ে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, ওকে। এই বুঝছো সবাই? ভেক্টর নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নাই, হওয়া উচিত না। আচ্ছা, বলছে যে বুঝি নাই, তোমাদের জন্য আবার দেখাচ্ছি। দেখো, ধরো আমি বললাম রাস্তায় 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান একজন লোক কোন
সরি কত কোণে ছাতা ধরবে যদি 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ে। তো এরকম ম্যাথ যদি আসে তাহলে তুমি কি করবা? সিম্পলি তোমার কাজ হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স দিলা। আমি কি বলছি দেখবা যে ছাতা কার সাথে ধরতে বলছে, এটা আমার কোশ্চেন। এখানে কিন্তু বলে দেয় নাই কোথায় কত কোণে ছাতা ধরতে হবে, কার সাথে ধরতে হবে বলছে, উলম্বের সাথে নাকি আনুভূমিকের সাথে বলে নাই। মনে রাখবা যখন কিছুই বলবে না তার মানে হচ্ছে সেটা উলম্বের সাথে। আর যদি বলে দেয় উলম্বের সাথে তাহলে তো ভালোই, আর যদি বলে আনুভূমিকের সাথে সেই ক্ষেত্রে আনুভূমিকেরটা তুমি কল্পনা করবে। আর যদি যে কোনো ক্ষেত্রে কি হবে, উলম্বের সাথে হবে। তো উলম্বের সাথে কোন ধরা মানে কি, এখানে যেহেতু কিছুই বলে নাই আমি কোন কার সাথে ধরবো, উলম্বের সাথে। তো উলম্ব বরাবর কার বেগ আছে বলো তো? উলম্ব বরাবর বেগ আছে হচ্ছে এই যে বৃষ্টি। বৃষ্টি কোন দিকে চলে, উপর থেকে নিচে, এটা কি উলম্ব বরাবর বেগ? তো উলম্ব বরাবর বেগ হচ্ছে 5, নিচে 5। এরপরে বলছে কি যে সূত্রে কি বলছিলাম যে যার বরাবর ছাতা ধরবো সেটা আমি নিচে দিলাম, অন্যটা মানে অন্য যে বেগটা আছে সেটা কোথায় দিব, সেটা দেবো উপরে। অন্য বেগ কি আছে, এই যে লোকটা চলতেছিল তার নিজের বেগ, এটা হচ্ছে 5। 5-এর জায়গায় 10ও থাকতে পারতো। তো সেই ক্ষেত্রে ম্যাথের অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। আমি ওই ভেজালটা করতে চাইনি। তো 5/5 1, তার মানে হচ্ছে আলটিমেটলি থিটা ইকুয়াল কত হবে বলো তো? 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাথটাই ধরো আমি যদি বলতাম যে আনুভূমিকের সাথে যদি ধরতে বলি, তো সেক্ষেত্রে কি করতে? আনুভূমিক বরাবর কার বেগ আছে, এই যে রাস্তায় চলমান বেগ, এই লোকটা কি আনুভূমিক বরাবর চলে। তো সেই ক্ষেত্রে এই বেগটা নিয়ে নিচে দিতা, আর অন্য যেটা আছে সেটা দিতা উপরে। ঠিক আছে, আশা করি এইখানে কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এরপরের আমাদের চ্যাপ্টার কোন চ্যাপ্টার বলো তো? নিউটনিয়ান বলবিদ্যা। হ্যাঁ, আচ্ছা আমাকে বলো নিউটনিয়ান বলবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা? তোমাদের থেকে শুনতে চাই। এতদিন তো পড়াশোনা করছো, জানো তো অ্যাটলিস্ট কিছু হইলেও। বই শেষ করতে যতক্ষণ লাগে ততক্ষণ চলবে। আচ্ছা, অনেকে অনেক রকম কোশ্চেন দিতেছো, সমস্যা নাই, আমরা হচ্ছে সরাসরি কোশ্চেনে চলে যাই। আচ্ছা আচ্ছা, প্যারা নাই, অনেকে অনেক রকম বলতেছো। যার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হবে, প্যারা নাই। চক্রগতির ব্যাসার্ধ, ব্যাংকিং কোণ, হ্যাঁ ব্যাংকিং কোণটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা একটু কোশ্চেন দিতেছি। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে চলমান একটি কণার দ্রুতি ভি হলে কেন্দ্রমুখী ত্বরণ কত?
এটা আশা করি কোশ্চেন অপশন লাগার কথা না। ভি স্কোয়ার বাই আর ভি বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার আর ভি আর, এটার অ্যান্সার কি হবে? এ এ এ এ এ হ্যাঁ ঠিক আছে। এ কেন? এই যে যখন কেন্দ্রমুখী ত্বরণ বলবে আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ তো হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আবার যদি বলে কেন্দ্রমুখী বল কত, তো জাস্ট ত্বরণের সাথে কি হয়, এম এর সাথে এম ইন্টু এ, এটা কি হয়ে যায়? বল হয়ে যায়, তাই না? তো ত্বরণের সাথে যদি আমি এম গুণ করি বল, তার মানে এটা হচ্ছে এফ এর মান। তো কেন্দ্রমুখী বল কি হবে? এফ সি অবশ্যই, এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, আমাদের জড়তার ভ্রামক নিয়ে আমরা হচ্ছে কয়েকটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমরা যেগুলো হচ্ছে ট্রেডমার্ক করা সেগুলোই আসবে, এর বাইরে আসবে না। যে রিং রিং অথবা ফাঁপা সিলিন্ডার, দুইটার জন্য জড়তার ভ্রামক কি হবে? এম আর স্কোয়ার। এরপরে হচ্ছে চাকতি কিংবা নিরেট সিলিন্ডার, দুইটা কি হবে? হাফ এম আর স্কোয়ার। আর কি আছে? গোলকেরটা কি হবে বলো? টু বাই ফাইভ এম আর স্কোয়ার, টু বাই ফাইভ এম আর স্কোয়ার। আর সব তো তোমরা পারোই দেখতেছি। দ্বন্দ্ব, আচ্ছা দেখো, তার মানে হচ্ছে গোলক যেটা, গোলকের ক্ষেত্রে তখন কি হবে? টু বাই ফাইভ এম আর স্কোয়ার। এখন বিষয়টা হচ্ছে বলো, টু বাই ফাইভ যেটা, এটা কি নিরেট গোলক নাকি ফাঁপা গোলক? এই তো এই যে ঝামেলা লাগছে, ঝামেলা এবার লাগছে। একজন বলতেছে ফাঁপা, একজন বলতেছে নিরেট। হ্যাঁ, নিরেট গোলক। এই তো এবার ঠিক আছে। এখন আমরা বলো, যদি এটা যদি ফাঁপা গোলক হইতো তো সেক্ষেত্রে কত হইতো? এই একজন বলছে দুইটাই, দুইটাই না তো, ফাঁপারটা আসলে লাগেও না। ফাঁপারটা হচ্ছে ভেজাল আছে, ফাঁপার ভিতরে আসলে কতটুকু পুরুত্ব আছে এটা মেটার করে। যাই হোক, এটা লাগবে না, আমাদের হচ্ছে স্টিকেরটা লাগবে, দ্বন্দ্বেরটা, তাই না? দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যেটা যায়, দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে সেটা কত হবে? 1/12 এম এল স্কোয়ার। এমটা কি? ভর। এল হচ্ছে কি? তার সম্পূর্ণ দৈর্ঘ্য, অর্ধেক না কিন্তু, ঠিক আছে? এখন দণ্ডের মধ্যবিন্দু না হয়ে সেটা যদি হয় দণ্ডের এক পাশ দিয়ে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? 1/3 এম এল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, সবগুলার জন্য আমাদের এই যে জড়তার ভ্রামকের একক কি? ভর হচ্ছে কি? কেজি।
এল বা এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তাই না? তার মানে হচ্ছে কি কেজি মিটার স্কোয়ার, তার মানে এটার কি হবে এম এল স্কোয়ার। এটা হচ্ছে তার মাত্রা, এটা হচ্ছে একক, ঠিক আছে? আর জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি, ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেন তোমাদের জন্য, ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? 60/পাই, 1800/পাই, সবগুলো হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? পাই রেডিয়ান, আর আরেকটা হচ্ছে পাই/1800, সবগুলো রেডিয়ান পার সেকেন্ডে। এ বি সি ডি, এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, তো এই যে যখন আমরা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণের মধ্যে যাব, তখন হচ্ছে আমাদের কি আনতে হবে? যে আমরা জানি কৌণিক বেগ ওমেগা ইকুয়াল কি 2π/t, অথবা আরেকটা সূত্র হয় 2π/f। এফ কি কম্পাঙ্ক, টি হচ্ছে কি আমাদের পর্যায়কাল। আচ্ছা, তো দেখতে হবে পর্যায়কাল মানে কি একটা নির্দিষ্ট স্থান ঘুরে আসতে তার কত সময় লাগে। তো মিনিটের কাঁটা সে একটা পূর্ণ চক্র দিতে সে কতটুকু সময় লাগে? একটা মিনিটের কাঁটার 60 মিনিট, তাই না? তো 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় সে একবার ঘুরে আসে। তো 1 ঘন্টায় যদি ঘুরে আসে, তো আমি বলতে পারি 2π/1 ঘন্টার যে যতটুকু সময় সেটা, তার মানে 60 সেকেন্ড ইন্টু 60 মিনিট, অর্থাৎ মানে 3600 সেকেন্ড আর কি। তো আমি বলতে পারি 2π/3600, এই যে 2 দিয়ে ভাগ করলে 1800 থাকে, তার মানে π/1800 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, পরীক্ষার হলে অনেক সময় দেখবা যে মান ঠিক আছে, অনেক সময় শুধুমাত্র একক ভুল করে দেয়, ঠিক আছে? তো আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যদি আমি একক দিই নাই, কিন্তু পরীক্ষা হলে দেখবা এক জায়গায় হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড লেখা, আরেক জায়গায় রেডিয়ান সেকেন্ড লেখা, আর যে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার লেখা থাকতে পারে। তো এগুলো একটু সতর্ক থেকে অ্যান্সার দাগাইতে হবে। এগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, এবং এগুলাই হচ্ছে গড়পড়তা, মানে ইজি ম্যাথ আকারে হচ্ছে এগুলাই আসে। এবং এগুলো আসার পর তুমি যদি এই ম্যাথটা হচ্ছে ভুল করে আসো, শুধুমাত্র এই যে এককটা ঠিক মতো দেখো নাই বলে, তোমার মতো আফসোস কিন্তু আর কেউ করবে না, ঠিক আছে? এই জন্য ম্যাথ করব সাথে সাথে অবশ্যই কি অপশন দাগাচ্ছি তার সবকিছু ঠিক আছে কিনা খেয়াল রেখে তারপর দাগাইতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমাদের সেকেন্ডের কাটার জন্য দিত, তাহলে কি হতো? টি এর জায়গায় জাস্ট আমার কি হইতো? তখন 3600 সেকেন্ড না হয়ে 1 মিনিটে সে ঘুরে আসে, তাই না? তখন শুধু 60 হইতো, তার মানে π/30 রেডিয়ান পার সেকেন্ড হইতো, ঠিক আছে? খেয়াল রাখবা। আচ্ছা, তো কৌণিক বেগ রিলেটেড ম্যাথ আশা করি পারবা। কৌণিক বেগ দিয়ে এইগুলা থেকে দিতে পারে। আচ্ছা, তো তোমাদের খুব ফ্রিকুয়েন্টলি দেখা যায় একটা টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে এই যে একটা গাড়ি থামাইতে কতটুকু ত্বরণ লাগলো, মন্দন লাগলো, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তো এটার জন্য আমাদের একটু প্রিপেয়ার থাকতে হবে। কিভাবে করবো দেখো, একটা ট্রেন, আমি হচ্ছে কোশ্চেন দিচ্ছি, এটা হচ্ছে সাস্টের একটা ম্যাথ। একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে যাচ্ছে। বলছে 500 মিটারের
মধ্যে ট্রেনকে থামাতে 500 মিটার এর মধ্যে ট্রেনকে থামাতে কত মন্দন প্রয়োগ করতে হবে? এটার অপশন আমি দিচ্ছি। এ নাম্বার হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি নাম্বার হচ্ছে 3.1 সি ডি সবগুলাই মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার অ্যান্সার দাও তো, দেখি পারো কিনা। এটা হচ্ছে 0.1, একজন বলছে একজন বলছে 0.1, একজন বলছে 1। এটার সঠিক অ্যান্সার আসলে কোনটা হবে আমরা একটু করে দেখি নাকি। আচ্ছা দেখো, এই ম্যাথে আমাদের কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই দেখতে হবে। যে একটি ট্রেন এত বেগে যাচ্ছে, ঠিক আছে, মন্দন করে হচ্ছে তার থামাবা, তো থামানো মানে হচ্ছে তার ভি ইকুয়াল 0, আদি বেগ কত দেওয়া আছে 36 কিলোমিটার, তার মানে 36 কিলোমিটার পার আওয়ার। যেখানেই দেখবা কিলোমিটার পার আওয়ার আছে সেটাকে সিম্পলি কি করবা, 36 ভাগ 3.6, মানে যেখানে কিলোমিটার পার আওয়ার থাকবে সেটাকে 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা সরাসরি, কিচ্ছু দেখার দরকার নাই। 3.6 দিয়ে ভাগ দিয়ে দিলে এটার একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল। এখন জাস্ট ভাগ দিয়ে বলো তো এটা এটার মধ্যে কয়বার যায়, 10 বার যায়, তার মানে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না, হচ্ছে 1। আচ্ছা আমি হচ্ছে ইউ জানি, ভি হচ্ছে 0, আমার হচ্ছে ত্বরণ লাগবে বা মন্দন বা এ বের করতে হবে। তো আমাদের সূত্র কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু আমার এখানে মন্দন, তো আমি হচ্ছে এটা কি মাইনাস আকারে দিতে পারি, মাইনাস লিখে দিলাম। তো ভি কত 0, এটা এই পাশে আনলাম, তো আমরা তো 2as ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার। আমি যদি এখান থেকে এটা বের করতে চাই কত আসবে, এ ইকুয়াল আসবে ইউ স্কোয়ার বাই 2s। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 10, তার মানে হচ্ছে 10 10 100 বাই 2 ইন্টু এস। এস কত 500 মিটার, 500। দেখো তাহলে কত, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 1000। তাহলে 100 কে 1000 দিয়ে ভাগ করলে কত হয় অ্যান্সার বলতো, 100 কে 1000 দিয়ে ভাগ করলে 0.1 হয়, আর এটা একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এর মান বা মন্দন। ঠিক আছে, এটা কিভাবে করলাম তো বুঝছো আশা করি, তাই না। তো এটা যদি বুঝে থাকো, এই টাইপের যত রকমের ম্যাথ আসবে তোমার হচ্ছে এই যে 9 10 এর যে আমাদের কনসেপ্ট গুলা, যে কিভাবে গতির এই যে গতিবিদ্যার যে সূত্রগুলা, বেগের সূত্র, তারপর হচ্ছে দূরত্বের সূত্র, ত্বরণের সূত্র, সবগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এবং দিয়ে কাজটা করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এই খুব বেশি কঠিন না এই টাইপের ম্যাথ। আচ্ছা, জড়তার ভ্রামক নিয়ে আমি হচ্ছে তোমাদের একটু জ্ঞান দিছি, আর হচ্ছে হ্যাঁ তোমাদের লাগবে হচ্ছে কৌণিক বেগ দিয়ে লাগবে না, কৌণিক বেগ দিয়ে আমার মনে হয় আমি কৌণিক বেগের সূত্র দিয়ে একটা ম্যাথ করা ফেলছি। আসলে এত কিছু তো এক ক্লাসে আর করানো সম্ভব না, তাই না। তো বেশি ইম্পর্টেন্ট আমি যেটা খুঁজতেছি সেই ম্যাথটা আমি পাচ্ছি না আসলে, আমার মনে হয় এটা বানাই দিতে হবে। আচ্ছা এটা তো সবাই জানো, আমার হচ্ছে ব্যাংকিং কোণের ম্যাথ লাগবে। ব্যাংকিং কোণ খুবই ইম্পর্টেন্ট। ব্যাংকিং কোণের জন্য সূত্র কি বলো, ব্যাংকিং কোণের জন্য সূত্র দিবা, আর হচ্ছে এই যে ঘর্ষণের কারণে হচ্ছে আমাদের একটা বেগ আছে, ন্যূনতম বেগ বা সর্বোচ্চ বেগ, এটার একটা সূত্র আছে। এই দুইটা সূত্র দেখি কে কে পারো।
হ্যাঁ একজন, হ্যাঁ অ্যান্সারটা দিয়ে দিছে আমার একজন, বলছে অ্যান্সার তো নেগেটিভ না, তাহলে মন্দন কেন হলো? মন্দন হলো কারণ হচ্ছে আমি শুরুতেই ম্যাথের শুরুতে এই যে এই ক্ষেত্রে দেখো আমাদের নর্মাল সূত্রটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু মন্দন আমি হচ্ছে মাইনাস দিয়ে দিছি, এই কারণে এ এর মানটা পজিটিভ আসছে। ঠিক আছে, আচ্ছা tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। আচ্ছা এটা তো সবাই জানো, ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। হুম, আচ্ছা ঘর্ষণের যে সূত্রটা তোমরা দিছো না, সেটা হচ্ছে ওই সূত্রটা চাই নাই। আমি আসলে চাচ্ছিলাম যে ধরো তুমি একটা সাইকেল চালাই যাচ্ছ, সাইকেল তো আর ব্যাংকিং কোন আকারে হচ্ছে তুমি ঘোরাবা না, তো নর্মাল অবস্থায় তুমি যদি চালাই যেতে চাও, তুমি যদি ঘোরাও একটা ইয়ের মধ্যে একটা ব্যাসার্ধে, তো সেই ক্ষেত্রে তুমি কত বেগে হচ্ছে সাইকেলটা ঘুরাইতে পারবা। ঠিক আছে, এটার জন্য কিন্তু সূত্র আছে তোমাদের। দেখো আমাদের ব্যাংকিং কোণের সূত্র কি, এই যে অনেকে দিয়ে দিছো অ্যান্সারটা, tan থিটা ইকুয়াল কি রুট ওভার, সরি tan থিটা ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তো যেখানে তুমি যদি থিটা বের করো তাহলে হচ্ছে পুরাটা রুট হয়ে যাবে। আর যদি তুমি এই যে আমি যদি বলি যে সর্বোচ্চ কত বেগ তুমি প্রয়োগ করতে পারবা ঘর্ষণরত একটা স্থানে, তো সেই ক্ষেত্রে তোমার দিতে হবে যে ভি, ভি এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে যদিও। আচ্ছা ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে মিউ আর জি। ঠিক আছে, এটা হবে কি হবে মিউ আর জি। এখান থেকে তুমি যদি ভি বের করো তাহলে হচ্ছে জাস্ট রুট ওভার করে দিবা, রুট ওভার মিউ আর জি হয়ে যাবে। ঠিক আছে, ভি ইকুয়াল রুট ওভার আর জি। শুধু রুট ওভার আর জি দিলে হবে না তো ভাইয়া, এই তো টপিকে ছিল না ঘর্ষণ গুণাঙ্কটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে আরটা কি, তুমি যেই ব্যাসার্ধে ঘুরাচ্ছ এটাও সেম, যেই ব্যাসার্ধে তুমি বাট নিচ্ছ। আর মিউটা হচ্ছে এই ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক, আর জিটা হচ্ছে কি সবাই জানি, এই জিটাও জানি, ভি হচ্ছে সর্বোচ্চ বেগ, আর এটাও হচ্ছে সর্বোচ্চ বেগ। ঠিক আছে, সবই জানো তোমরা, আমি জাস্ট বলে দিলাম, ইজি বিজি হয়ে গেছে বেশি। আচ্ছা এটা যদি হয় তাহলে এই 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 অধ্যায়ে আমার মনে হয় না আর কোনো ম্যাথ আছে, তবে হ্যাঁ একটা জায়গা থেকে ম্যাথ আসে তোমাদের। কি আসে, এই যে আমাদের এই সূত্র দেয়, এই সূত্র সবাই জানো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল কি m1 u1 প্লাস m2 u2। ঠিক আছে, এটারই কিন্তু অনেক রকম রূপ আছে, যেমন হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে ম্যাথ কি হবে, তো ওইটার ক্ষেত্রে বন্দুকের পশ্চাৎ বেগ কি হয় বলতো? বন্দুকের পশ্চাৎ বেগ যদি আমি হচ্ছে ভি ধরি, ভি ইকুয়াল হয় এম ইউ বাই বড় এম, সরি এম ইউ না, বুলেটের এই যে এম বি ভি বি বাই এম জি, আর হচ্ছে ভি জি। ঠিক আছে, তো এটার যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে অবশ্যই মাইনাসে আসবে, মাইনাসে আসা মানে হচ্ছে তোমার পশ্চাৎ বেগ। ঠিক আছে, অথবা তুমি যদি আগে একটা মাইনাস দিয়ে নাও তাহলে তুমি বুঝবা যে তোমার অ্যান্সারটা পজিটিভ আসবে। ঠিক আছে, তো পশ্চাৎ বেগ এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, যেখানে এই ভিজিটা হচ্ছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, এম বি মানে হচ্ছে বুলেটের ভর, ভিবি বুলেটের বেগ, আর এমজি গানের বা বন্দুকের ভর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা বলতে পারি যে এই 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 আচ্ছা একজন কি ক্লাসে কি তোমরা মজা নিচ্ছ পোলাপান? তোমরা যে কোন জায়গায় আছো বিশ্বাস করো, তোমরা খুবই ডেঞ্জারাস একটা জায়গায় আছো, বুঝছো? এরপরে যদি এই যে এই টাইমে এসে ক্লাসে এসে মজা করো তো বিশাল একটা ধরা খাবা। খারাপ ভাষা বললাম না। দেখো এরপরে কে আছে বলো তো? এরপরে আছে আমাদের
কাজ শক্তি ও ক্ষমতা। তো কাজ শক্তি ক্ষমতার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সবচেয়ে কি বলে এটা, কাজ শক্তি ক্ষমতার সবচেয়ে ইউজফুল সূত্র যেটা, সেটা হচ্ছে আচ্ছা সরাসরি কোশ্চেন দিই আমি। দেখো 30 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আচ্ছা দেখো এটার অপশন কি দিব আমি, এ বি সি ডি, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 15, আর আরেকটা হচ্ছে আরেকটা আমি জানি না, এটা ম্যাথটা আমি বানাই দিছি। দেখো অ্যান্সার থাকলে এই তিনটার মধ্যে থাকার কথা। এই একজন বলছে 20, একজন বলছে 15, একজন বলছে 10। ভাই কালকের সাজেশন এর টপিক অনুযায়ী স্লাইড রেডি করে ক্লাস নিলে টাইম বাঁচতো। হ্যাঁ টাইম তো বাঁচতো, আসলে এই অল্প সময়ের মধ্যে এত মানে বড় ফুল বইয়ের আসলে স্লাইড রেডি করা খুব কঠিন, বুঝছো। এটার জন্য দেখা যাবে যে আমার সারাদিন চলে যাবে, আবার যে স্লাইড বানাবে তাও সেও হচ্ছে সারাদিনে শেষ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে অনেকে অনেক রকম অ্যান্সার দিচ্ছ, এটার জন্য আমি একটা শর্টকাট দেখা দিচ্ছি। দেখো মনে রাখবা x ইকুয়াল h মাইনাস এক্স, ঠিক আছে। এখন এই যে মনে রাখবা এই বেটাই হচ্ছে বিভব, এটা হচ্ছে বিভব শক্তি, আর এটা হচ্ছে গতিশক্তি। বিশ্বাস করো ভাই, দেখ তোরা অনেকে অনেক রকম সূত্র পড়ে আসছিস, ঠিক আছে। আমি বলবো ভাই যা পড়ে আসছিস সব ভুলে যা, ভুলে গিয়ে এই টাইপের যত রকমের ম্যাথ আছে, এই টাইপের ম্যাথের জন্য আমি যেই সূত্র যেইভাবে পড়াচ্ছি এইভাবে মুখস্থ কর। বিশ্বাস কর আল্লাহর দুনিয়ায় এই টাইপের কোনো ম্যাথ আসলে কোনোদিন তুই ভুল করবি না। পাশাপাশি অনেকে হচ্ছে এই যে x ইকুয়াল h/n+1 এই সূত্র অনেকে মুখস্থ করে আসো। এই সূত্র দিয়ে সব ক্ষেত্রে ম্যাথ হয় না, ঠিক আছে। যেমন এই সূত্র দিয়ে এই ম্যাথ করলে এটা ভুল যাবে, ঠিক আছে। এই কারণে আমি ম্যাথটা বানিয়ে দিছি, আমি হুবহু তুলে দিতে পারতাম। তো এই কারণে এই সূত্র দিয়ে ম্যাথ করবা না, আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে করবা। কিভাবে দেখো, তোমার ফরম্যাট হচ্ছে যে কোনো জায়গায় এই টাইপের ম্যাথ থাকা মানে হচ্ছে তুমি লিখে নিবা x ইকুয়াল মাঝখানে একটু ফাঁকা দিবা, তারপর হচ্ছে h মাইনাস এক্স লিখলা, ঠিক আছে। মনে রাখবা এটা হচ্ছে x, এটা হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে গতিশক্তি। এখন দেখো বলছে 30 মিটার উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কে কার দ্বিগুণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কি বলছি, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এই যে যার সাথে দ্বিগুণ লেখা আছে তার আগে 2 দিয়ে দিবা। এখানে গতিশক্তি কোনটা, এটা নাকি এটা, এটার আগে 2। এখন হচ্ছে তুমি জাস্ট সলভ করবা, ঠিক আছে। এটা যদি আমি সলভ করি, এটা সলভ করলে কি আসবে, থ্রি এক্স ইকুয়াল কি 2h আসতেছে, তার মানে x ইকুয়াল 2h/3। এটা যদি আমি করি তার মানে আসবে হচ্ছে h এর মান কত ছিল 30, 30 গুণে 60/3 মানে হচ্ছে 20, এটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে। কিভাবে করলাম বুঝছো, আবারও বলি, দেখবা যে কার সাথে আছে। এটা যদি থাকতো গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে বিভব শক্তির আগে দ্বিগুণ, তো সেই ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে এটা, তো এটার আগে 2 দিয়ে দিতা, ঠিক আছে। বুঝছো বিষয়টা। আরে ভাই শোনো আমি বলি,
উল্টা হইলে যে আমি বললাম যদি উল্টা হয় সেক্ষেত্রে তুমি এই সূত্র দিয়ে ম্যাথটা করবা কিভাবে, এই যে আমি উল্টাই দিচ্ছি, সরি উল্টাই দিচ্ছি, দেখো উল্টাই দিলাম। এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কি করবা? তো সেক্ষেত্রে এই দুইটাকে এখানে দিতে পারবা? দিতে পারবা না। কি করবা? আমি কি বলছি? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। কার দ্বিগুণ? বিভব শক্তির। এখানে বিভব শক্তি কোনটা? এক্স, এটার আগে 2, এটার আগে যদি 2 দেই তাহলে হচ্ছে এই এক্সটা এই পাশে আনলে কি হয়ে যাবে? 3x ইকুয়াল h, তার মানে x ইকুয়াল হয়ে যাবে কি? h/3, h/3, অর্থাৎ অ্যান্সার কত? 10। তো এই ক্ষেত্রে অ্যান্সার হইতো 10, কিন্তু আগের ক্ষেত্রে অ্যান্সার কি 10 হবে? হবে না। এখন তুমি দুইটা ম্যাথই যদি একই সূত্র দিয়ে করো জীবনেও মিলবে না, হয় একটা সঠিক আর একটা ভুল হবে। হ্যাঁ সাইমা, এইভাবে করবা, এইভাবে করলে ভুল হবে না। ঠিক আছে, আশা করি বুঝছো সবাই। এই ভুল আর করো না তোমরা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া গেল, এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে হচ্ছে তোমাদের আচ্ছা এই যে তক্তা ভেদ করার কয়েকটা ম্যাথ আসে ভাই, আচ্ছা আমি সরাসরি ম্যাথ দিচ্ছি তাহলে হচ্ছে সহজে বুঝবে আর কি। অস্থির হইস না পোলাপান। আচ্ছা এই যে এটা একটা জাস্টের ম্যাথ তোমাদের। একটি বুলেট 2টি তক্তা ভেদ করতে পারে। বলছে বেগ দ্বিগুণ করলে কয়টি তক্তা ভেদ করবে? তোমাদের জন্য অপশন এ 4টি, অপশন বি 6টি, অপশন সি 2 2 4 8 8টি, অপশন ডি 10টি। এটার অ্যান্সার কত হবে? 4টা 4টা 4টা। আচ্ছা এই যে অনেকেই যারা হচ্ছে কি দিচ্ছিলা 4 দিছো না, এইখানেও তোমরা হচ্ছে গড়পড়তা একটা সাধারণ একটা মানে ভুল একটা তোমরা হচ্ছে জেনে আসতেছো যে আমরা যদি কি করি, বেগ যদি দ্বিগুণ করি, যে ভি, এই যে ভি এর ভি যদি এন গুণ করি, ভি যদি এন গুণ হয় তক্তার সংখ্যা কত হবে? এন স্কোয়ার হবে। খুব ভালো, এটা এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটার একটা শর্ত ছিল। এটা যদি এই যে ভি যে করলা, প্রথমত সেটা যদি একটা তক্তা ভেদ করতে পারলো তাহলে হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এখানে তোমার বলে দিচ্ছে প্রথমত বুলেট কয়টা ভেদ করে? 2টা, তাহলে অবশ্যই এন স্কোয়ারের সাথে ওই যে 2টা হচ্ছে গুণ করে দিতে হবে, ঠিক আছে। আবারও বলি কি করতে হবে, তুমি এই যে কয়টা তক্তা ভেদ করে সেটা আগে লিখবা। ধরো একটা বুলেট প্রথমত 5টা তক্তা ভেদ করতে পারে, এই যে 5টা লিখে নিবা, গুণ দিবা। এরপরে দেখবা বেগ কত গুণ করা হয়েছে। আমি বললাম যে একটা 5টা তক্তা ভেদ করতে পারে এমন একটি বুলেটের বেগ 3 গুণ করা হলো, তাহলে তো কয়টা তক্তা ভেদ করতে পারবে? তো 3 গুণ করলা না, তার মানে হচ্ছে 3 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, 3 3 9, 5 9 45টা তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে।
তো ম্যাথটা হবে এইভাবে যে শুধুমাত্র এই যে যত গুণ তার স্কয়ার দিয়ে দিলাম হবে না, তার সাথে আবার সে পূর্বে কয়টা তক্তা ভেদ করতে পারতো তার সাথে হচ্ছে গুণ হবে। ঠিক আছে, গুণ না দিলে তোমার ম্যাথ ভুল। বুঝতে পারছো? এই মাথায় ঢুকছে সবার? বোকা বনে গেল আবার। এই মাথায় ঢুকছে? এই এই ব্যাপারে জানি যে কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, এখন আমরা বলো, যদি কোশ্চেনটা যদি উল্টা হয়, যদি এরকম বলে যে তক্তার বেগ না হয়ে ধরো তক্তার গতিশক্তি 2 গুণ করলা, গতিশক্তি দ্বিগুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারে বলো তো? পূর্বের ডাবল। ঠিক আছে, গতিশক্তির সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই এই এত ভালো মতো বুঝাই দেওয়ার পরেও যাদের হচ্ছে ঝামেলা হচ্ছে তারা কি করবা? আচ্ছা, এটারই যদি উল্টা ম্যাথ দেয় যে একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, তো বলতেছে 9টা তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে বলো? একজন বলছে 1 গুণ 3 গুণ 2 গুণ। কিরে ভাই এত কথা কেন? আচ্ছা, বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, বলছেন 9টি তক্তা ভেদ করতে বেগ কত গুণ করতে হবে? সিম্পলি দেখো, এই টাইপের যখন ম্যাথ করবা তখন ওই যে আগের মতোই তোমার অবশ্যই 3 দিয়ে আগে ভাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি কি করতেছিলাম, 3 এই যে 5 যেটা ছিল প্রথমে এটা কি গুণ দিছি না? এই ক্ষেত্রে এই যে 3টি বলে দিছি না, এই কারণে 3টা দিয়ে আগে ভাগ করে নিবা। এই 9 রে 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3 হবে। এরপরে হচ্ছে 3 দিয়ে হচ্ছে ইয়া করতে হবে, 3 এর √3 করতে হবে। তার মানে অ্যান্সার হচ্ছে √3। ঠিক আছে, মানে 3 এর সাথে √3 দিলে, এর স্কয়ার দিলে সেক্ষেত্রে আসে হচ্ছে 9। ঠিক আছে, এটার এই যে এই টাইপের ঘোড়ায় পেঁচায় কিন্তু আমি ম্যাথ দিতে পারি। আমি যেরকম পারতেছি তোমার এই গুচ্ছের টিচাররা কি পারবে না? তো তারা তো একদম এক একজন বস, তো চাইলেই তোমার হচ্ছে ঘোড়ায় পেঁচায় অনেক মানে তোমাদের নাকানি চুবানি খাওয়াবে চাইলেই। ঠিক আছে, তো এই ভুলটা যেন না হয় এটার জন্য আমি কি করলাম, এই যে আমি হচ্ছে ইচ্ছা করে রুট মানে 3টা দিয়ে দিছি। আসলে ম্যাথে তোমার নরমালি 3টা থাকবে না। ঠিক আছে, এখানে দেওয়া থাকবে 1টি। যদি 1টি তক্তা ভেদ করতে থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা থাকলে 1 দিয়ে প্রথমে 9কে ভাগ দিলে কত হইলো? 9, 9ই থাকলো। এরপরে হচ্ছে √9, এরপর অ্যান্সার কত? 3। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 3 গুণ করতে হবে। এই বুঝছো বুঝছো বুঝছো, মাথায় ঢুকছে? আচ্ছা, আর এই যে তোমাদের ক্ষমতার যে ম্যাথগুলা, ক্ষমতার ম্যাথ তো হচ্ছে সিম্পল। ক্ষমতার ম্যাথ কিভাবে করতে হবে? W = mgh/t। ঠিক আছে, সবগুলো বসাই দিবা। আর তোমাদের এমনিতে এমসিকিউতে আহামরি ওই যে সিকিউতে যত বড় বড় কোয়ার ম্যাথ করছিলা এত বড় বড় দিবে না। ঠিক আছে, খুব নর্মাল গুলাই দিবে। এটার জন্য হচ্ছে আমাদের একটু রেডি থাকতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাদের আমি
তোমাদের আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়েট 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 আচ্ছা, যে কোনো জায়গায় যদি কুয়ার ম্যাথ সরি কুয়ার পানি খালি করতে বলে, তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ প্রাইম। ঠিক আছে, এম জি এইচ প্রাইম। তো এই ক্ষেত্রে এইচ প্রাইমটা আসলে কি? এইচ প্রাইম হচ্ছে, মনে রাখবা, যতটুকু খালি আছে, খালি প্লাস ভরা বাই 2। এটা আমি কই থেকে যেন পাইছিলাম, খুবই খুবই মজার ম্যাথটা। দেখো, আচ্ছা, এটা দেওয়া হচ্ছে তোমার একটা অনুসিদ্ধান্ত আছে যে যদি বলে যে অর্ধেক খালি বা অর্ধেক পূর্ণ একটা ইয়াকে কি বলে, অর্ধেক পূর্ণ একটা কুয়াকে তুমি যদি পানি শূন্য করো, সেক্ষেত্রে তোমার কতটুকু কাজ করা লাগবে? তো অর্ধেক পূর্ণ মানে কি? তুমি এই যে এইচ প্রাইমটা খেয়াল করো, অর্ধেক পূর্ণ মানে তার অর্ধেক খালি, তাই কিনা? অর্ধেক পূর্ণ মানে অর্ধেক খালি। তো যদি অর্ধেক খালি হয়, তো খালির জায়গায় কি দিব? হাফ, তাই না? আচ্ছা, তাহলে ভরা আছে কতটুকু? হাফ, আর নিচে হচ্ছে 2। আচ্ছা, আমি এখন হচ্ছে এই যে এই দুইটা নিচে আসলে হয়ে যাবে 4, তার মানে নিচে হচ্ছে 4, 2 4 এর মধ্যে যায় 2 বার, 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3/4, অর্থাৎ এইচ প্রাইমের মান হচ্ছে 3/4 এইচ। ঠিক আছে, এইচ প্রাইমের মান হচ্ছে 3/4, অর্থাৎ এম জি এইচ এর জায়গায় 3/4 বসাবা, আর হচ্ছে এইচ এর মান যেটা হচ্ছে টোটাল গভীরতা যেটা দেওয়া ছিল সেটা বসাই দিবা। এক্ষেত্রে ম্যাথ অ্যান্সার চলে আসবে। এখন যদি পূর্ণ খালির ক্ষেত্রে তাহলে কত হবে? পুরাটা খালি হইলে, সরি, পুরাটা পূর্ণ হইলে তাহলে সেক্ষেত্রে খালি কত? 0। তো এটা হচ্ছে 0, আর ভরা বাই 2, ভরা হচ্ছে পুরাটা এক অংশ, 1/2, অর্থাৎ হচ্ছে কি হাফ। অর্থাৎ তুমি এই যদি পুরাটা পূর্ণ একটা কুয়া খালি করতে হয়, সেক্ষেত্রে দিবা mgh/2। তো এইভাবে হচ্ছে তুমি প্রত্যেকটার জন্য এইচ প্রাইমের মানটা বের করে আনতে পারবা, বের করে জাস্ট এই সূত্রে বসাই দিবা, তোমার ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় সমস্যা নাই তো কারো? হ্যাঁ, লাস্টের দিকে তোমাদের থিওরিটিক্যাল প্রশ্নের জন্য কি করতে হবে অবশ্যই বলবো, প্যারা নাই। আচ্ছা, এটা যদি হয় তাহলে হচ্ছে এই তোমাদের এই অধ্যায় থেকে খুব বেশি ম্যাথ আসে না, বুঝছো? হয় হচ্ছে ক্ষমতা রিলেটেড পি ইকুয়াল mgh/t, ওইটা দিয়ে দিবে, অথবা হচ্ছে এই যে কুয়ার ম্যাথ দিবে, অথবা হচ্ছে এই যে উচ্চতা রিলেটেড, অথবা আমি হচ্ছে অনেকগুলো টপিক কিন্তু পড়াই ফেলছি, অথবা হচ্ছে এই যে বুলেটের গতি ভেদ করা, ঠিক আছে, বা তক্তা ভেদ করা, এই ম্যাথগুলাই দিবে। এর চেয়ে বেশি অন্য টাইপের ম্যাথ দেওয়ার কথা না। এরপরেও যদি দেয়, সেক্ষেত্রে কোনগুলা দিবে আমি বলে দিচ্ছি। ধরো তোমাকে বলবে যে একটা বলের ভেক্টর রাশির হচ্ছে বল দেওয়া আছে, এফ দেওয়া আছে, তোমাদের এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, তোমাদের বলছে ডাব্লিউ কত। তো ডাব্লিউ আমরা কি জানি না? ডাব্লিউ ইকুয়াল এফ ডট এস, দুইটা জাস্ট ডট গুণ করে দেবো, ডট গুণের মান আমরা সবাই বের করতে পারি, তাই না? এইভাবে ম্যাথগুলা করে ফেলবো। ঠিক আছে, আর কারো কোনো সমস্যা নাই আশা করি? ডিফারেন্সিয়েশনের ম্যাথ দেয় ভাইয়া? ভাই, এই টাইমে এত পড়ার চাপ, পাগল হয়ে গেছে। একাডেমিতে ম্যাথ আর অর্গানিক স্কিপ করছি, এখন বাস খাচ্ছি। ওকে, ডান ডান। তাহলে হচ্ছে আমাদের কি কি হইলো বলো তো? কাজ শক্তি ক্ষমতা, এর পরের চ্যাপ্টার কি? মহাকর্ষ বিকর্ষ নাকি? সিএলই আগে আমরা, হ্যাঁ, মহাকর্ষ বিকর্ষ এরপর। মহাকর্ষ বিকর্ষ এই চ্যাপ্টারে খুব বেশি সূত্র নাই। আমরা হচ্ছে দেখো,
ইম্পর্টেন্ট কয়েকটা আমি দেখাই দিচ্ছি। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের মহাকর্ষ ত্বরণ, ঠিক আছে? এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণের জন্য আমাদের যে করার সূত্র লাগে সব করার সূত্র হচ্ছে তোমাদের মাথায় রাখা লাগবে। কি কি সূত্র আছে আমি একটু দেখা দিচ্ছি, দেখো। অভিকর্ষ ত্বরণের জি এর মান কয়েক ভাবে নির্ণয় করা যায়, জি এম বাই আর স্কোয়ার, এটা একটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 4/3 পাই রো জি আর, তাই না? এটা একটা। এরপরে আরো আছে হচ্ছে যে জি প্রাইম। আমাদের যদি জি এর মান চেঞ্জ হয়, জি প্রাইম ইকুয়াল কি 2 ভাবে হইতে পারে, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আর আরেকটা জি প্রাইম হইতে পারে, এই যে ধরো এই যে জি প্রাইম জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে? তো এইগুলো সবগুলাই হচ্ছে জি এর সূত্র। এখন এত কিছু তো আমরা তো আর মনে রাখি না, এ কারণে আমাদের আরো শর্টকাট লাগে। শর্টকাট কি? এই যে এই ম্যাথটা, তো এটা হচ্ছে স্কোয়ার আছে, স্কোয়ার যদি আমরা অ্যাভয়েড করতে চাই, এটা আমরা সবাই জানি, জি প্রাইম ইকুয়াল, তো সেক্ষেত্রে আমরা কি দিব, 1 - 2h বাই আর দিব। এটা অবশ্যই এই এইচটা কি উচ্চতায়, ঠিক আছে? এই এইচটা কি এইচ উচ্চতায়, ঠিক আছে? এখন আরেকটা সূত্র আছে জি প্রাইম, অবশ্যই এখানে একটা জি হবে, জি প্রাইম ইকুয়াল 1 - h বাই আর। তো এই ক্ষেত্রে এই ম্যাথে এই এইচটা কি, এটা হচ্ছে এইচ গভীরতায়, ঠিক আছে? জি এর সবগুলা সূত্র তোমাদের সামনে আনছি। আর একটা সূত্র আছে, এটা কি, এই যে আমরা জানি এটা জি প্রাইম ইকুয়াল কি জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি একটা জিনিস বলে দিচ্ছি, দেখো এই যে এই ম্যাথটা নর্মালি এইচ উচ্চতায় থাকলে এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করতে পারি, ঠিক আছে? এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারবো, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে এইচ এর মানটা অবশ্যই আর এর চেয়ে অনেক ছোট হইতে হবে, ঠিক আছে? আর কি পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তো 6400 কিলোমিটারের আশেপাশেও থাকা যাবে না। আশেপাশে বলতে কি, তুমি জাস্ট কম্পেয়ার করতে পারতো, এরকম পর্যায়ে থাকা যাবে না। ধরো আমি বললাম 6400, যেহেতু আমি যদি বলি 3000 কিলোমিটার, তো 3000 6000 মোটামুটি কি কম্পেয়ার করার মতো। কিন্তু এখন আমি যদি বলি যে 20 কিলোমিটার আর 6300, এটা কি কম্পেয়ার করা যায়? কম্পেয়ার করার মতো না। তো সেই ক্ষেত্রে যখন দেখবা তুমি এই যে এইচ এর মানটা অনেক কম, 2 কিলোমিটার 5 কিলোমিটার 20 কিলোমিটার 100 কিলোমিটার সর্বোচ্চ এরকম, তো এরকম মান হলে তুমি এই সূত্র দিয়ে অ্যান্সার করবা। আর যদি ওটা কাছাকাছি হয়ে যায়, যে জি এর এইচ এর মান হচ্ছে এই 6400 কিলোমিটার আশেপাশে, তো সেই ক্ষেত্রে তোমার এই সূত্র অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? উচ্চতার শর্টকাট ভাইয়া 300 কিলোমিটারের উপর ইউজ করা যায়। 300 ভাই, তোমার এত এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করা লাগবে। আমি একটা কিছু কথা বলি, এই যে কোশ্চেন করছো, শোনো আমি বলি। এখন মানে এই সময়টা না এত প্রশ্ন করার সময় না, বুঝছো? তোমার আমি ক্লাস করাচ্ছি, তোমার যদি কোনো সমস্যা থাকে যে ভাইয়া এটা কি আমি বুঝি নাই, আমি বুঝাই দিচ্ছি। বিশ্বাস করো, আমি যতটুকু বলতেছি এর বাইরে তোমার জানার দরকার নেই, ঠিক আছে? এখন যদি বলো ভাইয়া 300 কিলোমিটারের উপরে ইউজ করা যাবে, ভাই আমি যদি ওইরকম যদি হইতো যে 300-র উপরে দিবে কি দিবে না, এরকম যদি সমস্যা থাকতো, আমি অবশ্যই বলে দিতাম যে 300-র উপরে ইউজ করা যাবে না। হ্যাঁ, তোমাকে এত বড় মান দিবেই না, তোমাকে হয় 2-3 কিলোমিটার দিবে, অথবা হচ্ছে 3-4 হাজার কিলোমিটার দিবে। তো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা কোন সূত্র ইউজ করা যাবে, কোনটা যাবে না, বুঝছো?
আসলেই তো। এই স্টুডেন্ট কমে গেল কেন, ঘটনা কি? আমি বলছিলাম ক্লাসের শুরুতে বলছি, পোলাপান এই যে যারা যারা অর্ধেক ক্লাস করে চলে যাবে, বিশ্বাস করে এই ক্লাস আর জীবনে করবে না। ওরা মনে করতেছে, অনেকে মনে করতেছে শেয়ার দেয় রাখা দেয়, ঠিক আছে, পরে এসে ক্লাসটা করবো, জীবনে করবে না। আচ্ছা, এখন দেখো মুক্তিবেগ রিলেটেড কিছু জিনিসপত্র আমাদের জানা লাগে। মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, মঙ্গলেরটা কত হবে তাইলে? মঙ্গলেরটা আমরা জানি না, হিসাব করে বাইর করা লাগবে নাকি? আচ্ছা, তো মুক্তিবেগের যে সূত্রটা, এই সূত্রটা কি? তো দুইটা সূত্র আছে মুক্তিবেগের। মুক্তিবেগ v ইকুয়াল হবে √2gm/r, এটা হইতে পারে, অথবা √2gr, এই দুইটা সূত্রই হইতে পারে। আমরা হচ্ছে সূত্রগুলো জানি, আমি জাস্ট রিমাইন্ড করে দিতেছি, এগুলা ইম্পর্টেন্ট তাই, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে যে হচ্ছে পৃথিবী আর মঙ্গলের মুক্তিবেগ কত, তো সেক্ষেত্রে তুমি কি করবা? এই যে এটার মধ্যে সম্পর্কটা আনবা, তাই না? তো তোমার কি করতে হবে? ধরো পৃথিবী আর মঙ্গল, পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে অনুপাত বের করবা, মঙ্গলের ক্ষেত্রে অনুপাত বের করে ভাগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের জন্য একটা শর্টকাট দিচ্ছি আমি। এই শর্টকাটটা ইম্পর্টেন্ট বলেই দিচ্ছি, এগুলো কৃষিতে আসে না, কিন্তু তোমাদের গুচ্ছে আসে। ধরো আমি একটা ম্যাথ দিচ্ছি, তাইলে হচ্ছে তুমি করতে পারবা। ম্যাথ করতে দেই। কি বলে? ফোর 4.7, 5, 11, 5.3, 5.6, এক এক জায়গায় এক একটা আছে। 5.2ও লেখা যায়, 5.6ও লেখা যায়। দেখো একটা ম্যাথ দিচ্ছি আমি, ম্যাথ না, ম্যাথে করাবো না, আমি হচ্ছে তোমাদের ইয়ে করাই, এটা একটা শর্টকাট দিই। দেখো, যদি বলে এই উচ্চতায় যদি জি এর মান x% হয়, তাহলে এইচ এর যে মান, এইচ এর মান কি হবে? সিম্পলি সূত্র হচ্ছে 10 মাইনাস √x বাই √x ইন্টু আর, ঠিক আছে? এটা কি? দেখো, যে উচ্চতায় জি এর মান, ধরো আমি বলতেছে যে একটা নির্দিষ্ট উচ্চতায় বা এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে 1/4 হয়। 1/4 হওয়া মানে কি? 1/4 মানে কি? 25%। তো 25% হচ্ছে, তার মানে 25%। তো সেক্ষেত্রে এক্স এর মান কত? 25। তো এটা হচ্ছে এক্স। তো এক্স এর মান এই যে 25 এখানে বসাবো। আমি যদি 25 বসাই, 10 মাইনাস √25 ভাগ √25 ইন্টু আর। তো এখানে যদি আমি বসাই 10 মাইনাস 5/5, কত হইল বলো? কত হইল? 1 আর, অর্থাৎ শুধুমাত্র আর, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি তুমি আরো পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অথবা আর উচ্চতায় যাও, তাহলে হচ্ছে জি এর মান 25% হয়ে যাবে, ঠিক আছে? এই সূত্রটা একটু মাথায় রাখবা পরীক্ষায়। হ্যাঁ, 1 আর পরীক্ষায় কিন্তু এটা দিলে যাতে কোনোভাবে ভুল না হয়। এখন এটা তো এইচ উচ্চতায় দিলাম, যদি এইচ গভীরতায় থাকে সেক্ষেত্রে কি করবা? x% হলে সেক্ষেত্রে h ইকুয়াল h মাইনাস x/100 ইন্টু আর। এটা কি? ধরো আমি কোশ্চেন দিলাম, ধরো তোমাকে আমি কোশ্চেন দিছি যে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান
ভূপৃষ্ঠের মানে শতকরা 30 ভাগ হবে, মানে শতকরা 30 ভাগ হবে। তো শতকরা 30 ভাগ হইছে মানে হচ্ছে 30% আছে আর কি। তো 30% থাকা মানে এক্স এর মান 30, তার মানে এইচ মাইনাস এটা হচ্ছে 100 মাইনাস এক্স বাই 100 হওয়ার কথা। আমি মনে হয় এটা ভুল লিখছি, এটা হচ্ছে 100 মাইনাস এক্স বাই 100, অর্থাৎ 100 মাইনাস এক্স মানে হচ্ছে 30, তার মানে হচ্ছে 70 বাই 100, এরকম হয়ে যাবে না জিনিসটা, তাই না? তো এখান থেকে তুমি জাস্ট ইয়া করতে পারো, 7/10 হইতে পারে, 7/10 ইন্টু আর। ঠিক আছে, এই পারবা সবাই? এছাড়া বাকি সবই পারবা, খুব বেশি ঝামেলার দরকার নাই। এই অধ্যায়ও শেষ। একজন বলে ক্লিয়ার না ভাই, ক্লিয়ার না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই তো ক্লিয়ার বলতেছে। তুমি ক্লাস শেষে এই অংশটা আবার দেখবা, ঠিক আছে? তাহলে পারবা। ওকে, আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। একটা বলছে ম্যাথ করান ভাই। ভাই আমি তো ম্যাথের অপশন দিয়ে দিলাম, ঠিক আছে? আমি দেখো, আমি কোনোটা হচ্ছে থিওরি দিয়ে হচ্ছে আগে থিওরি পড়াচ্ছি, কোনোটা হচ্ছে শুধু ম্যাথ করায় হচ্ছে তারপর থিওরি পড়াচ্ছি। এটা হচ্ছে মানে দুইটা একসাথে করানো যায় না, বুঝছো? আমি যদি ম্যাথ করাইতে যাই তাহলে ম্যাথ করাইতে গেলে থিওরির গুরুত্ব একটু কম হবে। আর তো তুমি যদি বলো না আমি কনসেপ্টগুলো ভালো মতো শিখতে চাই, প্র্যাকটিস তুমি নিজে করবা এই যে সামনের সময়টাতে, আর এগুলা জানলেই হবে। আমি যেগুলা শিখাচ্ছি এগুলা জাস্ট তোমার মাথায় ঢুকায় রাখো, কিভাবে ইমপ্লিমেন্ট করে জাস্ট শিখে রাখো, আর কিছু লাগবে না। হ্যাঁ, একজন বলছে পর্যায়বৃত্ত। হ্যাঁ, এখন হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, পর্যায়বৃত্ত গতির যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের এই না, তোমাদের পদার্থে গাঠনিক ধর্ম তো ছিল মাঝখানে, পর্যাবৃত্ত গতি আগে কেন? আচ্ছা লিখে ফেলছি, লিখি, প্যারা নাই, লিখে ফেলছি যেহেতু এর আগে করাই। আচ্ছা, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে সরল দোলকের যে দৈর্ঘ্য আর হচ্ছে পর্যায়কালের মধ্যে যে সম্পর্ক, আর জি এর সাথে পর্যায়কালের সম্পর্ক, তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আসে। তো আমরা হচ্ছে দেখি এই সম্পর্কগুলো কই থেকে আসে, যে টি ইকুয়াল কি জানি 2π√L/g, তাই না? তো টি এর সাথে এল এর সম্পর্ক কি? টি সমানুপাতিক √L, তাই না? তো যদি এরকম লিখি আমি T1/T2 ইকুয়াল হবে হচ্ছে √ পুরাটাই রুটের মধ্যে থাকবে L1/L2, ঠিক আছে? আচ্ছা, টি এর সাথে জি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। সেম ভাবে T1/T2 ইকুয়াল √ দেখো জি যেহেতু ব্যস্তানুপাতিক না, তাহলে G2টা উপরে যাবে, G2/G1 হবে। তো এইভাবে সম্পর্ক দেখো এটা বের করে আনতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে তোমার ধরো এটা মনে নাই, তুমি কি করবা? এই সমীকরণ লিখবা, সম্পর্ক দেখে তুমি লিখে ফেলবা যে টি এর সাথে টি আর এল দুইটাই উপরে, তাহলে 1/1 2/2 এইভাবে, ঠিক আছে? এরপরে যদি দেখো যে টি এর সাথে জি এর সম্পর্ক উপরে নিচে, তো সেক্ষেত্রে কি করব? টি এর 1 2 আমি লিখবো, কিন্তু
এই ক্ষেত্রে এটার 1 উপরে ছিল, এটার 2 উপরে থাকবে, একটা যাবে নিচে। সম্পর্ক এইভাবে খালাস। ঠিক আছে, এখন জাস্ট তুমি মান বসে ম্যাথটা করে ফেলতে পারবা। এই যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে পর্যায়কাল কি হবে না হবে এত ভেজালের আসলে দরকার নাই। ঠিক আছে, এগুলো জাস্ট আমরা হচ্ছে এন স্কোয়ার, তারপর হচ্ছে রুট ওভার এন, এগুলো দিয়ে করতে পারি, কিন্তু এই ভেজালে যাবো না। দেখো, দেখে বুঝতে পারবা। আমি যদি টি যদি 2 গুণ করি, এখানে কি হবে? রুট ওভার 2 হবে। বুঝছো? টি এর সাথে যদি আমি 2 গুণ করি, এখানে যদি আমি 2 গুণ করি, এইখানে এসে রুট ওভার ভিতরে চলে যাবে, তার মানে রুট ওভার 2 গুণ হবে। অর্থাৎ আমি টি কে যদি এন গুণ করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার এন গুণ ইন্টু এল। বুঝছো? আর সম্পর্ক যদি উল্টা হয়, আমি যদি, আচ্ছা এটা হচ্ছে টি আর এটা ছিল এল। আচ্ছা, আবার যদি এরকম হয় যে আমি এল কে হচ্ছে এন গুণ করছি, আমি টি চাই, তো সেক্ষেত্রে কি হবে? এন স্কোয়ার ইন্টু টি হবে। বুঝছো সম্পর্কটা? বুঝছো? যদি আমি কার্যকর দৈর্ঘ্যকে এন গুণ করি, দ্বিগুণ করি, তাহলে সেটা পর্যায়কালের জন্য কত হয়ে যাবে? আমি কি উল্টা লিখলাম? উল্টা লিখছি, সরি, আমি উল্টা লিখছি। এটা যদি আমি হচ্ছে পর্যায়কাল যদি দ্বিগুণ করি, দৈর্ঘ্যকে আমি 4 গুণ করলে রুট ওভার 2। হ্যাঁ, এল কে যদি আমি এন গুণ করি, এটা হবে হচ্ছে রুট ওভার এন ইন্টু টি। ঠিক আছে, আর যদি আমি টি থেকে এল চাই, তাহলে টি কে যদি এন গুণ করি, এটা হয়ে যাবে এন স্কোয়ার ইন্টু এল। ঠিক আছে, ঠিক ছিল না? ঠিক ছিল না? ঠিক ছিল না? এখন ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ, পেঁচায় যাচ্ছে তো। আচ্ছা, আমি এটা ঠিক করলাম কিভাবে? দেখো, আমি যদি দৈর্ঘ্যকে 4 গুণ করি, ঠিক আছে, এই দৈর্ঘ্য ধরো আমি 4 গুণ করলাম, ঠিক আছে, আমি ধরো টি টুটা উপরে দেই, টি2 বাই টি1 রুট ওভার L2 বাই L1। আমি দৈর্ঘ্যে কত গুণ করছি? 4 গুণ, তার মানে এটা হয়ে গেল 4। ঠিক আছে, তো রুট ওভার 4 ইন্টু টি1টা এই পাশে এসে কি হইতেছে? গুণ হইতেছে, তার মানে এখানে ইন্টু টি1। তারা আমি কি করতেছি দেখো, আমি কি বললাম? আমি যখন এল কে এন গুণ করতেছি, এই যে এটা কি এল এর এন গুণ, তো তখন টি এর মানটা হচ্ছে কি রুট ওভার এন ইন্টু টি। এই যে রুট ওভার এন ইন্টু টি। বুঝতে পারছো? সেম ভাবে এই জিনিসটা তুমি এখন, আমি তো হচ্ছে এটা ইনস্ট্যান্ট বাইর করলাম, আমার মানে কনফিউশন ছিল তাই। হ্যাঁ, তো তোমরা তো আর পরীক্ষার হলে এইভাবে এত মাথা খাটাতে যাবা না। তো এই কারণে হচ্ছে মুখস্থ করে নিবা যে দৈর্ঘ্য যদি এন গুণ করি, টি হবে রুট ওভার এন টি, আর যদি টি কে যদি এন গুণ করি, তাহলে দৈর্ঘ্য হবে এন স্কোয়ার এল। ঠিক আছে, এটা ভুল করো না। আমি এটার জন্য ম্যাথ দিচ্ছি যাতে করলে ঝামেলা না হয়। এবং এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটাই, এই যে এই দুইটা সূত্র। তুমি বিশ্বাস করো, এখান থেকে 10 বার ম্যাথ আসলে 10 বারে 8 বার হচ্ছে এই দুইটা সূত্র থেকে ম্যাথ আসে। বুঝছো? সেম সম্পর্কটা হচ্ছে জি এর সাথেও যায়, এই যে জি এর সাথেও যায়। ঠিক আছে, জি এরটাও কইরো। একজন বলছে মাথা খাটিয়ে বের করা ইজি। মাথা খাটায় বের করা ইজি, কিন্তু পরীক্ষার হলে এই মাথাটা খাটাইতে পারবে না। তোমার মাথা আর মাথা থাকবে না, বুঝলা? পরীক্ষার হলে মাথা আর মাথা থাকে না। আচ্ছা, স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ কারা কারা পারো? এটা কি হবে? ডি স্কোয়ার এক্স বাই ডিডি স্কোয়ার প্লাস
ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত হবে আন্ডা। হ্যাঁ এখন পারো, কিন্তু ঝামেলাটা হচ্ছে আমি যখন ম্যাথ দিব তখন পারবা না। ঠিক আছে, দেখো কেউ না কেউ ভুল করবা তোমরা, তখন আমি দিচ্ছি। কণার কৌণিক বেগ কত? এটার কণার কৌণিক বেগ কত বলো তো? পাঁচ, 10, 20, 4। এটার আনসার কত? একজন বলছে 5, 5, 10, 5, 5, 5। আচ্ছা দেখো, এটা আমি বলছিলাম না যে অনেকে পারবা, কিন্তু এরপরেও অনেকে ভুল করবা। কিভাবে ভুল করবা এটা আমি ভুলটা ধরাই দিচ্ছি। এই যে আমি যখন এই সমীকরণটা লিখলাম, আমি অবশ্য বলছিলাম যে ব্যবকলনের সমীকরণে দেখো এটার আগে কিছু আছে নাই, কিছু নাই মানে হচ্ছে অবশ্যই এক হইতে হবে। তো সব সময় এই সমীকরণে এই যে সামনে কিছুই থাকা যাবে না। তো আমি দেখি এই সমীকরণে কি আছে। এই সমীকরণে দেখো এটার আগে কি আছে? 4 আছে। 4টা থাকা যাবে না। এখন 4কে আমার দূর করতে হবে, যেভাবে পারি দূর করব। 4কে ভাগ দিব। 4কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই তো সেক্ষেত্রে এইখানে হয়ে যাবে কত? 1। তো পুরা সমীকরণকে আমার 4 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা 4 দিয়ে ভাগ দিলে 1, এটাকে 4 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে? 25। এটাকে 4 দিয়ে ভাগ দিলে 0। তো এখন দেখো এরপরে যে